আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক আমেরিকা সফর এবং এর পরবর্তী ঘটনাবলী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তার এই বিদেশ যাত্রা কেবল একটি ভ্রমণ ছিল না, বরং এর মাধ্যমে দেশের ভেতরের ক্ষমতার সমীকরণ, রাজনৈতিক দলের অবস্থান এবং আন্তর্জাতিক প্রভাবের এক জটিল চিত্র উন্মোচিত হয়েছে। এই পরিস্থিতিতে তার ঘনিষ্ঠজন এবং অনুসারীদের মধ্যে এক ধরনের চরম অনিশ্চয়তা, ভয় এবং অস্বস্তি বিরাজ করছে, যা দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতাকেও আরও ব্যাপক হারে বাড়িয়ে তুলেছে। ক্ষমতার এই খেলায় বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা লক্ষণীয়। অতীতে আমরা বাংলাদেশের রাজনীতির দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখেছি কিভাবে আওয়ামী লীগ শাসনামলে বিএনপির একটি বড় অংশ তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করত। এমনকি তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালোভাবেই কিন্তু গড়ে উঠেছিল। এটি এখন এক উন্মুক্ত রহস্য। একইভাবে জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গেও সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, এবং তা বেশ ভালোভাবেই ছিল, যা এক ধরনের ধারাবাহিক রাজনৈতিক সংস্কৃতিরই অংশ হিসাবে পরিণত হয়েছে। বর্তমানে ডক্টর ইউনূসের ক্ষমতাকে কেন্দ্র করে এই একই ধরনের সমীকরণ বর্তমান সময়ে তৈরি হচ্ছে। ডক্টর ইউনূস সরকারের সঙ্গে যারা যুক্ত, বিশেষ করে যারা তার চারপাশে ঘনিয়ে এসেছেন, তাদের সঙ্গে তার একটি গভীর ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্ক পূর্ববর্তী সরকারগুলোর সময়ের চেয়ে অনেক বেশি নিবিড় বলে মনে করা হয়। এই ঘনিষ্ঠতা এমন পর্যায়ে পৌঁছেছে যে কিছু ব্যক্তি চান ডক্টর ইউনূসের ক্ষমতা ব্যাপক হারে দীর্ঘমেয়াদী হোক, যা দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক নতুন দিক নির্দেশনা তৈরি করতে পারে। তবে এই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উপদেষ্টাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তাদের নিয়োগ প্রক্রিয়া এখনও কিন্তু রহস্যে ঘেরা। এটি পরিষ্কার নয় যে এই উপদেষ্টারা কিভাবে ডক্টর ইউনূস সামরিক প্রধান, রাজনৈতিক দল বা বিদেশি শক্তির পছন্দের তালিকায় স্থান পেলেন। ডক্টর ইউনূস নিজেও স্বীকার করেছেন যে অনেক উপদেষ্টা তার ব্যক্তিগত পছন্দের বাইরের তালিকা থেকে এসেছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বর্তমান সময়ে। এই উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন বিদেশি লবিং, যেমন আমি যদি বলি বিশেষ করে মার্কিন, পাকিস্তানি এবং ভারতীয়, এগুলোর প্রভাব নিয়ে তীব্র উত্তেজনা ও প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। একসময় যারা মিডিয়ায় সরব ছিলেন, তাদের অনেকেই এখন নীরব, আর নতুন মুখেরা সামনে চলে এসেছেন। পর্দার আড়ালে ডক্টর ইউনূসের কিছু প্রভাবশালী ঘনিষ্ঠজন সক্রিয়ভাবে তার স্বার্থ রক্ষায় কাজ করছেন, যা তার উপদেষ্টাদের মধ্যে এক শীতল সম্পর্কের জন্ম দিয়েছে। প্রশাসন ও বিচার বিভাগে নিয়োগ বদলি নিয়েও ব্যাপক বিতর্ক চলছে। বড় বড় পদে নিয়োগকে কেন্দ্র করে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যদি নির্বাচন আসন্ন হয়, তাহলে এই বিনিয়োগের ঝুঁকি নিয়েও কর্মকর্তারা চিন্তিত, কারণ স্বল্প সময়ে এত বড় অঙ্কের টাকা পুনরুদ্ধার করা কিন্তু বেশ কঠিন হতে পারে। এই সামগ্রিক পরিস্থিতি ডক্টর ইউনূসের অনুসারীদের মধ্যে গভীর হতাশা ও বেদনা সৃষ্টি করেছে। ডক্টর ইউনূস নিজেও কাকে বিশ্বাস করবেন, কার উপর নির্ভর করবেন,
তা নিয়ে বর্তমান সময়ে দ্বিধাগ্রস্ত রয়েছেন। তিনি বুঝতে পারছেন না ভবিষ্যৎ কি হতে চলেছে। এই অনিশ্চয়তা তার চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে, যা তার কাছের মানুষদের মনেও গভীর আঘাত হানছে বর্তমান সময়ে, এবং সম্পর্কের অধপতন তারই লক্ষণ। আর এর প্রভাব সবথেকে বেশি পড়বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। যারা মূলত ব্যাপক পরিমাণে বিনিয়োগ করেছেন, তারা এই সময়কালকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন, এবং তারা কখনোই চাইবেন না যে তাদের সময়কাল খুবই স্বল্প হোক। সুতরাং তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে নির্বাচন যত বিলম্বিত হবে, তাদের প্রফিট বা মুনাফার পরিমাণ তত বেশি হবে। সেই হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যতই চেষ্টা করুন না কেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুব দ্রুত দিয়ে দেবেন, উনি আসলে সেটি করতে পারবেন না। কারণ উনি নিজেও বর্তমান সময়ে এখানে হতাশার মধ্যে ভুগছেন, এবং উনার একার পক্ষে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এখন আন্তর্জাতিক চাপ যদি ব্যাপক হয় এবং রাজনৈতিক অস্থিরতা যদি জটিল হতে থাকে, তাহলে সেই সকল বিনিয়োগকারী ব্যক্তিগণও কিন্তু চুপ হয়ে যাবেন। কারণ দেশ অস্থিতিশীল হলে তাদেরও আসলে কোনো ধরনের লাভ হবে না। এবার আসি রাজনৈতিক দলগুলোর বিষয়ে। রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট লোকবল নিয়োগ করছেন নিজেদের সুবিধার জন্য, মূলত এই সুবিধার প্রথম এবং প্রধান টার্গেট হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে ভালো রেজাল্ট করা। এখন তারা যদি তাদের এই লোকবলকে নিয়োগ করে নির্বাচনকে প্রভাবিত করেন, তাহলে সেই নির্বাচন কিন্তু কোনোভাবেই সুষ্ঠু হবে না। এমনিতেই তো ইনক্লুসিভ নির্বাচন বলা হলেও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। আবার আরও বেশ কিছু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রস্তাবও কিন্তু উঠছে। সেই হিসাবে এই নির্বাচন এমনিতেই প্রশ্নবিদ্ধ হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ কোনো রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে যদি সেটা ছোটোখাটো কোনো দল হয়, নবগঠিত কোনো দল হয়, তাহলে বিষয়টা অন্যরকম হতে পারে। তাও গণতান্ত্রিক কোনো দেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রেখে গণতন্ত্র চর্চা কিংবা নির্বাচন সুষ্ঠু করা কোনোভাবেই সহজ হবে না। সুতরাং তারা যেভাবে প্রশাসনে তাদের লোকবল নিয়োগ করছেন নির্বাচনের সুবিধা পাওয়ার জন্য, সেই হিসাবে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। এবং নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে যেভাবে দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটোছুটি করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে নিজের পিঠের চামড়া বাঁচানোর জন্য, পরবর্তীতে কিন্তু উনার সেই চামড়া থাকবে না। অর্থাৎ উনি যে মান সম্মান নিয়ে, যে মান সম্মান সহকারে বাংলাদেশে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে, সেই মান সম্মান কিন্তু উনি হারিয়ে ফেলবেন। একবার ভাবুন তো, একজন নোবেলজয়ী বিশ্বখ্যাত একজন ব্যক্তি যদি মান সম্মান হারিয়ে বেইজ্জতি হয়ে একটি দেশ থেকে ক্ষমতাচ্যুত হন বা ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে সেই ব্যক্তি আসলে না বর্তমান এই দুনিয়াতে বেঁচে থেকে শান্তিতে ঘুমাতে পারবেন, না পরকালে গিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন। আবার এই যে প্রশাসন এবং উপদেষ্টা পরিষদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে আছে, এটা কিন্তু যারা পতিত রয়েছে, অর্থাৎ রাজনৈতিক দল হিসাবে যেটি গণ অভ্যুত্থানে পতিত হয়েছিল আওয়ামী লীগ, তাদের যারা দুর্নীতিবাজ, লুটেরা, চাঁদাবাজ পালিয়ে আছে শত কোটি টাকা নিয়ে, তারাও কিন্তু সেই সুযোগ নেবে। কারণ তারা 17 বছর ক্ষমতায় ছিল, তাদের যে লোকবল প্রশাসনে নেই, বা এই 1 বছরে যে তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিএনপি জামাত চিহ্নিত করে বের করে দিতে পেরেছে, তাও কিন্তু নয়। তারা ঘাপটি মেরে বসে আছে, এবং এরকম পরিস্থিতি তারা দেখছে, এবং যখন সময় হবে তখন কিন্তু তারা এর সঠিক ব্যবহারও করবে।